আসসালামু আলাইকুম ভাই, আপনারা এক প্রশ্নে সবাই করেন, একই ধরনের প্রশ্ন করেন। সেই প্রশ্নগুলো হলো এগুলাই যে এত প্রশ্ন করেন আপনারা, সেই প্রশ্নের জবাবগুলো আমি আপনারা কমেন্টে প্রশ্ন করেন, কমেন্টে আমি আমার উত্তর দিতে পারি না, সেজন্য দুঃখিত। কারণ কমেন্টে সব উত্তর যদি দেয়, কিছু কিছু পার্সোনাল কথা আছে সেগুলো কমেন্টে বলা যায় না। তো আপনারা এরকম প্রশ্ন করেন যে ভাই আপনার স্যালারি কত, ভাই আপনি কোন কোম্পানিতে আছেন, ভাই আপনি কোন এজেন্ট ধরে গিয়েছেন, ভাই আপনি দুবাই কি কাজ করেন, ভাই আপনি দুবাই শহরে কাজ করেন যে আপনার সিকিউরিটি জব করেন, আপনার সিরা আছে কিনা, ভাই আপনি দুবাই কোন জায়গায় থাকেন, ভাই আপনি দুবাই কোন শহরে থাকেন, কোন এলাকাতে থাকেন, ভাই আপনি বাংলাদেশে কোন এজেন্ট ধরে গেছেন সেই এজেন্টের নাম্বার দিন, ভাই দুবাই কোন এজেন্টের পরিচয় আছে কিনা আপনার সঙ্গে, ভাই ভাই আমাকে বাংলাদেশ থেকে নিতে পারবেন কিনা বর্তমানে, ভাই ভিজিট ভিসা চালু আছে কিনা, ভাই এমপ্লয়মেন্ট ভিসা চালু আছে কিনা, ভাই এখন বর্তমানে সিকিউরিটি লুক নিচ্ছে কিনা, ভাই অমুক কোম্পানির বিষয়ে কিছু বলুন, ভাই একটা কোম্পানির নাম দিয়ে বলেন, আপনারা এই কোম্পানির বিষয়ে কিছু বলুন, ভাই এটা বলুন, ভাই ওইটা বলুন, মানে এ টু জেড অনেক কমেন্ট আছে আমার কাছে। তো আমি সেই কমেন্টের উত্তরগুলো আমি সঙ্গে সঙ্গে দিই না, কারণ অনেক লম্বা থাকে। যেমন এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে, একটা বিষয় আপনারা বললেন যে ভাই এই কোম্পানির বিষয়ে কিছু ধারণা দিন, এই কোম্পানির বিষয়ে কে বলুন, এই কোম্পানিটা কেমন। এখন যদি আমি কমেন্টটা ডাইরেক্ট বলে দিই আপনাদেরকে যে কোম্পানিটা এরকম, কোম্পানিটা এরকম, মানে পুরা টু জেড ডিটেলস যদি আপনি কমেন্টের মধ্যে বলে দেয় তাহলে অনেক বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়। তো সেজন্য আমি কমেন্টের মধ্যে আপনাদের উত্তর দিন, আপনারা মনে কিছু নিয়েন না। আপনারা যে কমেন্টগুলো করেন সেই কমেন্টের মধ্যে আমি শর্ট ভিডিও বানিয়ে বলে দিই, কিংবা লং ভিডিও বানিয়ে আমি বলে দিই। শর্ট অথবা লং ভিডিও, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই শর্ট অথবা লং ভিডিও পাবেনই। ওকে, তো নোটিফিকেশন যারা করছেন আমার চ্যানেলটা, যে নোটিফিকেশন করার পর কিন্তু অবশ্যই শুধু সাবস্ক্রাইব করলে হবে না, নোটিফিকেশন অন রাখতে হবে। সেই নোটিফিকেশন অন রাখার কারণে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। যখন আমার ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি কোন বিষয়ে। আমি সব প্রশ্নের উত্তর তো এক ভিডিওর মধ্যে দিতে পারবো না, কিছু প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিও দিব, কিংবা পরবর্তী ভিডিওটা দিব, কিন্তু সবগুলো ভিডিও দেখবেন কোন জায়গায় কোন প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো বা বুঝতে পারবেন না, সবগুলো ভিডিও আপনারা দেখবেন। আপনার প্রশ্নের জবাবটা হয়তো বা আমার এই ভিডিওতে না থাকলেও পরবর্তী ভিডিওতে থাকতে পারে। ওকে, তো এখন আমি বলবো আপনাদেরকে যে আমি কিভাবে আসলাম দুবাই শহরে। এর আগেও আমি বলেছি, ভিডিও বানিয়েছি, কিন্তু আপনারা ভিডিওগুলো দেখেন না দেখে আপনারা সেই প্রশ্নগুলোই বারবার করতেছেন। তো আমি দুবাই শহরে আমি আসছি, ফেসবুক একটা পেজ আছে, তো ফেসবুক একটা পেজ আছে, সেই পেজের মধ্যে আমি দেখেছি যে দুবাই সিকিউরিটি হায়ারিং, মানে দুবাই সিকিউরিটি গার্ড হায়ারিং নিচ্ছে দুবাই কোম্পানি। তো সেই এজেন্টের ফেসবুক পেজটা, তো এজেন্টের ফেসবুক পেজ, সেই এজেন্টের সেখানে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করলেই তো সেই এজেন্ট থেকে কল দেয়। তো আমি রেজিস্ট্রেশন করছি ঢাকা রামপুর একটা এজেন্ট। তো রেজিস্ট্রেশন করার পর তো সেখান থেকে আমাকে কল দিয়েছে। তো কল দিয়ে আমি রেজিস্ট্রেশন করার আগে কিন্তু আমি দুবাই সিকিউরিটিতে আসার জন্য কিন্তু মানে ইন্টারভিউ দিয়েছিলাম। এই গ্রিনল্যান্ড একটা এজেন্ট আছে, গ্রিনল্যান্ড, মন দিয়ে শুনুন, গ্রিনল্যান্ড একটা এজেন্টের নাম। তো অনেক বড় এজেন্ট সেটা, এটা গুলশান 1 নম্বরে, গুলশান 1 স্বপ্নের পাশে সেটা। তো সেখানে তার মাধ্যমে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু সিলেকশন হয়েছি। কিন্তু সিলেকশন করার জন্য যে দুবাই থেকে নাকি লোক যাওয়ার কথা, কিংবা তারা যায়নি, সেই জন্য যায়নি দেখে আমি সিলেকশন হইতে পারি নাই। সিলেকশনের মাধ্যমে আমি পাসপোর্ট আবার তুলে ফেলেছি, কারণ আমি 15 থেকে 16 দিন অপেক্ষা করছি। সিলেকশনের পরে কিন্তু সিলেকশনের জন্য কিন্তু 2 দিন পর আবার ডাকে, কিন্তু আমাদেরকে 15-16 দিন হয়ে গেছে, আমাদেরকে ডাকতেছে না। তারপর আমরা গেছি ঢাকা যাওয়ার পর আমি বলেছি কেন আমাদেরকে ডাকতেছে না, পরে বলতেছে যে ফ্লাইটের কোনো সমস্যা হয়েছে, সেজন্য ওইখান থেকে সেই কোম্পানির লোক আসতে পারতেছে না, ভিডিওগুলো কথা বলতে পারতেছে না, সে কত কাহিনী বলতেছে, অনেক কথা বলছে তারা। তো সেজন্য আমরা পাসপোর্ট তুলে ফেলেছি। পাসপোর্ট তুলে ওই যে আমি যে রেজিস্ট্রেশন করেছিলাম ফেসবুকে, তো সেখান থেকে কল আসছিল আমার। তা তার 2 দিন আগে কল আসছিল, 2 দিন আগে কল আসলে, যেদিনকে আমি ঢাকা গিয়েছি তার 2 দিন আগে কল আসছিল। সেখান থেকে কল আসলে আমাকে বলেছিল যে আপনি কি যেতে ইচ্ছুক, তাহলে আমাদের অফিসে এসে যোগাযোগ করুন, তারপরে বিস্তারিত কথা বলি আপনার সঙ্গে। তো আমি বলেছি আমি 2 দিন পর ঢাকা যাব, ঢাকা যেয়ে আমার পাসপোর্ট জমা আছে ওখানে, যে পাসপোর্টটা তুলে তারপর আপনার সাথে দেখা সাক্ষাৎ করব, কিন্তু এমনি বলেছিলাম। তো আমি গেছি, যাওয়ার পর দেখা সাক্ষাৎ করছি। ওখানে একটা মেয়ে থাকে, জান্নাত আপু, সেই মেয়েটার সাথে কথাবার্তা বললাম, এবং স্যার একজন ওখানকার যে ওনার সেই এজেন্টের, সেই ওনারও ছিল ওখানে। তো কথাবার্তা বলে আমি যা বুঝলাম বিস্তারিত, যে না লোকটা ভালো,
সব দিক দিয়ে ভালো, কথাবার্তায় যা বুঝলাম এবং এজেন্টের মানে ধরন চলন মানে যে চিটিং মনে হইল না আমার, সেজন্য আমি বিশ্বাস করে আমি পাসপোর্টটা জমা দিয়েছি। তো পাসপোর্টটা জমা দেওয়ার পর তো আমি ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ দিলে সিলেকশনে ইন্টারভিউ দিয়েছি, সিলেকশনে হয়ে গেছে। তারপর আমাকে দিয়েছে, এই অফার লেটার দিয়েছে। অফার লেটার যখন আসছে, আমার অফার লেটার আসার পর কিন্তু ভিসা দিতে পারতেছে না কোম্পানি। যেই কোম্পানি আমাকে অফার লেটার দিয়েছে সেই কোম্পানি আমাকে ভিসা দিতে পারতেছে না। তো ভিসা দিতে পারতেছে না, কি করবো এখন কি করবে, ভিসা দিতে পারতেছে, এখন আমি কি করবো এবং ওই এজেন্ট কি করবে? এজেন্ট দুশ্চিন্তায় পড়ে গেছে কেন ভিসা দিতে পারতেছে না। তারপর সেখানে পাসপোর্ট আমি রাখলাম 15 দিন। রাখার পর আমি কথা বললাম যে আমার এখন কি করবেন, আমাকে কি দুবাই নিতে পারবেন? আমি কিন্তু কোনো টাকা পয়সা জমা দিইনি। দুবাই নিতে পারবেন নাকি আমাকে পাসপোর্ট জমা দিয়ে দিবেন ফেরত? বলতেছে এয়ারসাই তো ভালো কোম্পানি আছে, তো টাকা একটু বেশি লাগবে। কিন্তু ওই আগের এজেন্টের মাধ্যমে আমি টাকা ফুরিয়েছিলাম 2,80,000 টাকা সিকিউরিটি গার্ডে। আমি যাব, সমস্ত খরচ সেখানে, শুধু 3 দিনের যে ট্রেনিং হয়, ট্রেনিংয়ের মধ্যে কত জানি খরচ হয়, 3 দিনের ট্রেনিংয়ে কত খরচ হয় ভুলে গেছি, 300 না 400 টাকা খরচ হয়, আমি এটা ভুলে গেছি। 3 দিনের ট্রেনিং যে হয়, যে আপনাদের জেলাতে 3 দিন ট্রেনিং হয়, সেই 3 দিনের ট্রেনিংয়ের খরচটা আমার, বুঝতে পারছেন? খরচটা কত হয় ভাই আমি ভুলে গেছি, কিছু মনে করবেন না আপনারা। অন্য কোম্পানিতে আমাকে পাঠাবে, তখন বলতেছে এই কোম্পানি ভালো কোম্পানি, এই কোম্পানিতে যদি যায় তাহলে আমাকে 3,30,000 টাকা দিতে হবে। আমি বলছি ভাই আমি পারবো না, আমার পাসপোর্ট দিয়ে দেন ফেরত, আমি 3,30,000 টাকা দিতে পারবো না। পরে কমতে কমতে 3 লক্ষ পর্যন্ত আসছে, আমি রাজি হয়েছি, ঠিক আছে 3 লক্ষ টাকা দিব, কিন্তু খুব শীঘ্রই আমার ইন্টারভিউ নিয়ে আমার ইন্টারভিউ নেওয়ার পর আমাকে আমার অফার লেটার আসার পর আমাকে খুব শীঘ্রই আমাকে পাঠাতে হবে। কতদিন সময়? আপনি কতদিনের মধ্যে যাইতে পারবেন সেটা বলুন। আমি বলছি আমি যে কোনো টাইমে, পরে 20 দিনের মাথায়, 20 থেকে 25 দিনের মধ্যে মনে হয়, 20 থেকে 25 দিনের মাথায় আমার ইন্টারভিউ কিন্তু ওই দিনই নিচ্ছে। নেওয়ার পর ইন্টারভিউ নিয়ে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়েছে। তারপর আমার 20 থেকে 25 দিনের মাথায় আমার অফার লেটার 7 দিনের মধ্যে আসছে, ভিসা আসছে 20 থেকে 25 দিনের মাথায়। তারপর ইনশাল্লাহ 1 মাসের আগেই, 1 মাস হয়নি, 1 মাসের আগেই আমার টিকিট কেটে আমাকে ফ্লাইট করাইছে তারা। তো আমি সেখান থেকে দুবাই আসলাম। দুবাই আসলে আমার কোম্পানি রিসিভ করছে আমাকে। রিসিভ করার পর আমি সেখান থেকে রিসিভ করার পর আমি সেখান থেকে আমাকে ওই সময় রাত বাজে 12টা, ওই সময় রাত 11টায় আমি দুবাই এয়ারপোর্টে, সেখান থেকে আমি মেট্রো রেল দিয়ে, আমার এজেন্ট আমাকে মেট্রো রেল দিয়ে নিয়ে আসছে। গাড়ি নিয়ে জানে, কার নিয়ে জানে, কারণ আমাকে মেট্রো রেল দিয়ে নিয়ে গেছে। মেট্রো রেল দিয়ে নিয়ে যায় আমার যে ক্যাম্প আছে, ক্যাম্পে নিয়ে রাখছে। তো সেখানে ছিলাম। এটাই হলো স্টোরি আমার দুবাই আসার। তারপরে তো কিছুদিন বসেছিলাম, মেডিকেল করাইছে, সিরা করাইছে, চাকরিতে জয়েন করেছি। তো এটা হলো আমার দুবাই আসার স্টোরি। তো আপনারা তো দুবাই বলেন যে আপনি কীভাবে গেছেন, এটাই হলো আমার স্টোরি। এভাবে আমি আসছি। কিন্তু আপনার ইংলিশে একটু দক্ষতা হবে, ইংলিশে যত করে আপনি উত্তর দিতে পারেন। আপনাকে যে এজেন্ট যে প্রশ্নগুলো করতেছে ইংলিশে, সেই প্রশ্নের জবাবগুলো আপনাকে দিতে হবে। তো সে বিষয়ে আমি ইন্টারভিউর একটা ভিডিও বানিয়েছি, সেগুলো দেখতে পারেন আপনারা। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আপনারা আর কি যা যা প্রশ্ন করছেন আমাকে সব প্রশ্নের জবাব পরবর্তী ভিডিওতে দিবে ইনশাল্লাহ। আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।